স্বাগত দেশযোগে, সাথে আছি আমি লিনি আফরোজ। শুনছিলেন শিরোনামগুলো, এবারে পুরো খবর। আজ বিজয়া দশমী, ত্রিনয়নী দেবী দুর্গার বিদায়ের দিন। আজ দোলায় চড়ে তিনি ফিরে যাচ্ছেন কৈলাসে। দিনটিকে ঘিরে ভক্তদের মাঝে বইছে বিষাদের সুর। তবে মা দুর্গা আবারও ফিরে আসবেন সে প্রত্যাশায় সকাল থেকে মণ্ডপে মণ্ডপে বিহিত পূজার পর শুরু হবে সিঁদুর খেলা। সনাতন ধর্মাবলম্বী নারীরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি ও কপালে সিঁদুর পরিয়ে পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি মেতে উঠবেন আনন্দে। দর্শক, বিজয়া দশমীর খবরাখবর আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি এখন যে মণ্ডপে আছেন সেখানে বিজয়া দশমীর কি কি আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে, সে বিষয়ে জানাবেন আমাদের। লিনি, আপনাকে বিজয়া দশমীর শুভেচ্ছা। এবং এই যে যে মহালয়ার মধ্য দিয়ে যে মা দুর্গা যিনি এই যে ধরাধামে এসেছিলেন, এবং ঠিক আজকের বিজয়া দশমীর মধ্য দিয়ে মা চলে যাবেন আবার সেই স্বর্গলোকে। আপনাকে দেখাচ্ছি আমি নগরীর আপনার একেবারে প্রাণকেন্দ্র সবচেয়ে বড় যে মণ্ডপটি, যেটি একেবারে শঙ্কর মঠ, সেখানে আমি দাঁড়িয়ে। আজকে শঙ্কর মঠে এখানে যে পুরোহিত, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এই যে তাদের বিসর্জন 10টার মধ্যেই তাদের বিসর্জন হয়ে যাবে, বা তর্পণ বিসর্জন করবেন তারা, এবং এরপরে আপনার সিঁদুর খেলায় মেতে উঠবে। এখানে সনাতন ধর্মাবলম্বী যেসব নারীরা রয়েছেন তারা সিঁদুর খেলায় মেতে উঠবেন। এবং আজকের আপনাকে বলতে পারি যে আমাদের কীর্তনখোলা নদীতে প্রায় 20টির উপরে মণ্ডপে যে প্রতিমা রয়েছে দেবী দুর্গা, সেখানে বিসর্জন করা হবে। এবং অন্যান্য কিছু কিছু মন্দির যেখানে রয়েছে আমরা বলতে পারি যে তারা কিন্তু ঘট বিসর্জন করে এবং প্রতিমা কিন্তু রেখে দেন প্রতি বছরের জন্য। তবে লিনি, আপনাকে বলতে পারি এবারে সবচেয়ে যে বিষয়টা হলো যে বরিশাল এর আগেও যে সাম্প্রদায়িক সম্প্রীতি, একটা একটা বন্ধন, মেলবন্ধন, এটা সবসময় ছিল, এবং যার ফলে এবছরও বা যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়েও দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছে। বরিশালে কোথায় কোনো একটু ছিটেফোঁটা কোনো ঘটনা ঘটেনি। একেবারে একটা শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সমাবেশ, যেখানে বিএনপির নেতৃবৃন্দ ছিলেন এবং জামায়াতের নেতৃবৃন্দ মন্দির পরিদর্শন করেছেন, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও মন্দির পরিদর্শন করেছেন। তাদেরও নেতাকর্মীদের প্রতি একটা নির্দেশনা ছিল যে একেবারে যেন শান্তিপূর্ণ সহ অবস্থানে, যেহেতু গেল দিন এখানে যে আইন উপদেষ্টা এসেছিলেন ঠিক এই মন্দিরে, এবং তিনি এসে বলছিলেন যে আসলে এখানে 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 বাংলাদেশে সবাই, কোনো কোনো সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বী বলতে কিছু নেই, সবাই বাংলাদেশি, এবং এখানে সবাই সমান অধিকারে থাকবে। যে এখানে যদি কোনো আইনের ব্যত্যয় ঘটে তাহলে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেগুলো দেখবেন। এবং যার ফলে আপনাকে বলতে পারি যে এই যে ধর্মীয় আবহাওয়া পুরো যে এই যে 5টা দিন একেবারে যে এখানে একটা দুর্গা পূজার যে সাজ রথ থেকে শুরু করে যে প্রতিমা যে দেখতে আসা, এবং একেবারে নগরীতে একটা ভিড় ছিল, প্রচন্ড ভিড় ছিল। এবং প্রত্যেকে একটা শান্তিপূর্ণভাবে, কোথায় কোনো একটা ছিনতাই বা অপরাধ এই ধরনের কোনো ঘটনা আমরা 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 শুনিনি, আমাদের কাছে আসেনি। এবং বিশেষ করে জেলা বা অন্যান্য যে উপজেলাগুলোতে সেখানেও একেবারে শান্তিপূর্ণ নির্বিঘ্ন পরিবেশে আপনার দুর্গাপুজো এবার অনুষ্ঠিত হচ্ছে। এটি 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 এর আগেও বরিশালে কখনোই বা আসলে অপ্রীতিকর ঘটনা কখনো ঘটেনি, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বলতে পারি যে বরিশালে সবসময় ছিল। এবং যার ফলে এবং এখানে র্যাব, পুলিশ, সেনাবাহিনী তারা কিন্তু সবসময় টহলে ছিল, তাদের টহল দল ছিল, রিজার্ভ দল ছিল বা রিজার্ভ ফোর্স ছিল, তাদের সব মিলিয়ে বরিশালে যে 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 অনুষ্ঠান বা যে দুর্গাপূজা এবার শান্তিপূর্ণভাবেই দুর্গাপূজা হয়েছে। এবং আমরা বলতে পারি আজকের যে যে দশমী দশমী এবং এই দশমী পূজা। বিধান সরকার, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। নিশ্চয়ই আবারও ফিরবো পরবর্তী সংবাদ সংযোগে এবং বিজয়া দশমীর নানা আনুষ্ঠানিকতা সম্পর্কে জানবো আপনার কাছ থেকে। দর্শক, বিজয়া দশমীর আরো খবর বরিশাল থেকে আমাদের সহকর্মী বিধান সরকার জানাচ্ছিলেন। আজ বিজয়া দশমীতে দেবী ফিরবেন কৈলাসে। মন খারাপ করে দেবী দুর্গাকে বিদায় দেবেন ভক্তরা। কুমিল্লায় চলছে নানা আয়োজন। সকালে মন্দিরে মন্দিরে বিবাহিত নারীরা অংশ নেবেন সিঁদুর খেলায়, সেই সাথে থাকবে মিষ্টি দানের আয়োজনে। এরপর মণ্ডপে মণ্ডপে ঢাক, ঢোল, কাঁসার বাদ্যযন্ত্রের তালে তালে চলবে দেবী বিদায়ের উৎসব। পরে নগরের রানীর দিঘি, নানোয়ার দিঘি সহ গোমতী নদীতে দেবী দুর্গাকে বিসর্জন দেবেন ভক্তরা। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও সেনাবাহিনী।
কাজী এনামুল হক, আপনাকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। আপনি এখন কোন মণ্ডপে রয়েছেন সে বিষয়ে একটু জানাবেন এবং বিজয়া দশমীর এখন কি আনুষ্ঠানিকতা চলছে সে বিষয়ে আমাদেরকে জানাবেন। লিনিয়া, আপনাকেও বিজয়া দশমীর শুভেচ্ছা। বিজয়া দশমী আজ এখন চলছে বিষাদের সুর, কারণ দেবী মা চলে যাবেন কৈলাসে। সেই বিষাদে কিন্তু সকাল 9টা 10টা 12টায় কিন্তু মণ্ডপগুলোতে চলবে সিঁদুর খেলা এবং সেই সাথে মিষ্টি বিতরণ এবং কুমিল্লার ঐতিহ্যবাহী লাড্ডু বিতরণ করা হবে। পরবর্তী সময়ে দুপুরবেলা বিভিন্ন মন্দিরগুলোতে ভোগ প্রসাদ বিতরণ করা হবে। বিকালবেলা থেকে শুরু হবে বিদায়ী দেবীকে বিদায় দেওয়ার জন্য যে আগমন। তবে এই যে বিজয়া দশমীটা হচ্ছে অসুর মহিষাসুরকে বধ করার যে বিজয়, সেটাই হচ্ছে বিজয়া দশমী। এবং মাটির প্রতিমা থেকে দেবী বিসর্জনের মধ্য দিয়ে চলে যাবেন কৈলাসে। কুমিল্লায় প্রায় সবকটি মন্দির থেকে 818টি মন্দিরের প্রতিমাগুলো সন্ধ্যা থেকে শুরু করে রাত 10টার মধ্যেই কিন্তু বিসর্জনের আয়োজন করা হয়েছে এবং প্রশাসনের নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় করা হয়েছে, যাতে করে সুন্দরভাবে দেবী দুর্গা মাকে বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হয়। এবং মন্দিরগুলোতে ইতিমধ্যে কিন্তু একটি বিষাদের সুর ছেয়ে গেছে। মন্দিরে কিছুক্ষণ পরে সকাল 9টা থেকে শুরু করে দুপুরে আগ পর্যন্ত মন্দিরে নারীদের সিঁদুর খেলার আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনকে ঘিরে একটি উৎসবের আমেজ সৃষ্টি হবে এবং সেইখানে শুধুমাত্র নারীরা নয়, নারীদের সাথে তাদের সন্তানরাও কিন্তু সেখানে যোগ দিবেন। তবে এই সব কিছু মিলিয়ে একটি নিরাপত্তা বলয় করা হয়েছে, যাতে করে সুন্দর করে যেভাবে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী আর নবমী পর্যন্ত সুন্দরভাবে আয়োজন ছিল, সেই আয়োজনটি আরও বেশি নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে সম্পন্ন হয়। তার জন্য প্রশাসনে একটি নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় করা হয়েছে এবং সন্ধ্যার পর থেকে কুমিল্লা নগরে রানের দিঘির পার, নানুয়া দিঘির পার এবং বড় বড় দিঘিগুলোর মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন করা হবে এবং সেই সাথে কুমিল্লা গুমতি নদীর এবং উপজেলাগুলোতে যেখানে বড় বড় দিঘিগুলো রয়েছে, সেইখানে কিন্তু বিজয়া দশমীর মা দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হবে। লিনিয়া। এনামুল হক, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী এনামুল হক। পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় সন্ত্রাসীরা পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদি খানের ইছাপুরায় শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দুষ্কৃতিকারী একটি মহল পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহ সকলের সহযোগিতায় সেই চেষ্টা সফল হয়নি। এসব অপচেষ্টা রুখতে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে বলে আশ্বস্ত করেন তিনি। এই পূজাটাকে একটা অস্থিতিশীল করার জন্য একটা মহল চেষ্টা করছিল। এই দুষ্কৃতিকারীরা এটা কিন্তু সাকসেসফুল হইতে পারে নাই, আপনাকে সবাই সহযোগিতার জন্য। এটা একটা বাহিরেরও একটা ইন্ধন ছিল যেন পূজাটা যেন ভালোভাবে না হতে পারে, কিন্তু এবার বাংলাদেশের সব জায়গায় ভালোভাবে পুজো হয়ে গেছে। এটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আর আগামীকাল কিন্তু বিসর্জন এটার জন্য ভালোভাবে হয়, এটা আমরা আশা করি। বিজয়া দশমী নানা আনুষ্ঠানিকতা চলছে মৌলভীবাজারে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিলাদ। মিলাদ, মণ্ডপগুলোতে বিজয়া দশমীর কি কি আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে এবং বিজয়া দশমীর বিশেষ অনুষ্ঠান যে সিঁদুর খেলা, সেটি আসলে কখন শুরু হবে জানাবেন। লিনি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ষষ্ঠীর বুধন থেকে টানা 4 দিন পেরিয়ে আজকে বিজয়া দশমী।
এবং আজকে দেবী দুর্গা আজকে চলে যাবেন কৈলাসে। আজকে মন খারাপের দিন, পাশাপাশি আনন্দের দিন, যেহেতু পরিবার পরিজন এবং দেশের জন্য মঙ্গল কামনায় ইতিমধ্যে বিহিত পূজা শুরু হয়ে গেছে। আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার সবুজবাগ এলাকায় একটি পূজা মণ্ডপের মতো। আপনার পিছনটা দেখতে পাচ্ছেন, আমি ইতিমধ্যে বিহিত পূজা শুরু হয়ে গেছে এবং এখানকার যে মৃদুল ভট্টাচার্য উনি হচ্ছেন এখানকার পুরোহিত এবং উনি অলরেডি শুরু করে দিয়েছেন বিহিত পূজা। এবং বিহিত পূজার পর ওনারা যেটা আমাকে জানিয়েছেন 8:30টার ভিতরে বিহিত পূজা শেষ হবে এবং 8:30টার পর সিঁদুর খেলা অনুষ্ঠিত হবে। এবং আপনি জানেন, যেহেতু মৌলভীবাজার জেলার 1010টি পূজা মণ্ডপে এবছর শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং গতকালকে বৃষ্টি ছিল রাতে এবং সকালেও ঘুরি ঘুরি বৃষ্টি আছে। তারপরেও যেহেতু আপনি জানেন আনন্দ উৎসাহের কোনো কিছু কমতি নাই, যেহেতু বছরে একটি মাত্র দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এবং সেটির জন্য সারা বছর অপেক্ষা থাকে। এবং এখানকার যারা ভক্ত আছেন, পূজারী যারা আছেন, তারা যেটা আমাকে জানিয়েছেন যে আসছে বছর মা আবার আসবেন এবং দেশের কল্যাণ মঙ্গল কামনায়, এমনটি তারা প্রত্যাশা করে তারা কিছুক্ষণ পর 8:30 যে বিহিত পূজা শেষ হওয়ার পরপরই তারা সিঁদুর খেলায় মেতে উঠবেন। এবং আপনাকে জানিয়ে কি ইতিমধ্যে যারা এখানকার যারা প্রায় কয়েক লক্ষাধিক মানুষ মৌলভীবাজার যায়, যেহেতু 1010টি পূজা মণ্ডপ, ফলে কয়েক লক্ষাধিক মানুষ গতকাল রাতেও মণ্ডপগুলোতে পরিদর্শন করেছেন, মায়ের কাছে তারা প্রার্থনা করেছেন দেশ জাতির জন্য, নিজের পরিবারের জন্য। ফলে আইনশৃঙ্খলা নিয়েও তারা সন্তোষ প্রকাশ করেছেন, বিশেষ করে এবার খুবই তারা সন্তোষ প্রকাশ করেছেন। এখানকার র্যাব, পুলিশ, বিজিবি, আনসার, প্রতি সরকারের বিভিন্ন সংস্থা, গোয়েন্দা সংস্থা সহ সবাই ছিলেন মাঠে এবং সেনাবাহিনী ছিলেন মাঠে। ফলে নির্বিঘ্নে তারা পূজা উদযাপন করেছেন। তবে একটা যানজট অনেকটা ভুগিয়েছে মৌলভীবাজার। আহমেদ ফারুক মিলাদ, অনেক ধন্যবাদ, আপনি যুক্ত থাকবেন। আমরা পরবর্তী সংবাদ সংযোগে নিশ্চয়ই আরও নানা আনুষ্ঠানিকতা সম্পর্কে জানবো আপনার কাছ থেকে। দর্শক, বিজয়া দশমীর নানা আনুষ্ঠানিকতা চলছে মৌলভীবাজারে, সেখান থেকে আমাদের সহকর্মী আহমেদ ফারুক মিলাদ জানাচ্ছিলেন বিস্তারিত। সম্প্রীতির বাংলাদেশে নাশকতাকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। তিনি বলেন, সারা দেশে 49টি মণ্ডপে নাশকতার চেষ্টায় 19 জন দুষ্কৃতিকারী গ্রেপ্তার হয়েছে। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, ধর্মীয় সংস্কৃতিতে বাধা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে র্যাব তৎপর রয়েছে। এ সময় তিনি আগামী দিনে কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া ধর্মীয় উৎসবগুলো পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানান। এই সময় র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জসিম উদ্দিন, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত উঠিয়ে নেওয়া হবে এমন সম্ভাবনা নেই বলে জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এই সময় তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিধান সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। বেলা 1টার দিকে বরিশালে পৌঁছান আইন উপদেষ্টা। সরাসরি শঙ্কর মঠ পূজা মণ্ডপে তাকে স্বাগত জানান বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা। পরে তিনি পূজা মণ্ডপের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা দ্রুত উঠিয়ে নেওয়া হবে এমন কোনো সম্ভাবনা নেই। বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে।
এ সময় বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের একটি প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এরপরই অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট করে বলেই দিয়েছেন ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন। যতবার কথা বলছেন উনি ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের পরে 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টাও থাকার ইচ্ছা আমাদের নাই। যত তাড়াতাড়ি সম্ভব আমরা স্মুথ ট্রানজিশন অফ পাওয়ারে প্রথম থেকেই বিশ্বাস করতাম। আমাদের শুধু দুইটা চিন্তা ছিল যে আমরা নির্বাচনের আগে বিচারের যে দৃশ্যমান অগ্রগতি বা সংস্কারের দৃশ্যমান অগ্রগতি সেটুকু যেন একটু হয়ে যায়, কারণ অনেক মানুষ জীবন দিয়েছে, অনেক স্যাক্রিফাইস এখানে আছে। সবশেষে এবারের দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে বলেন আইন উপদেষ্টা। মনিরা কাজুরি, ৭১। দর্শক, বিজয় দশমীর নানা আয়োজন চলছে নারায়ণগঞ্জে। সেখানকার খবর আমরা জানবো। নারায়ণগঞ্জ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, আপনি সেখানে রয়েছেন, একটু জানাবেন যে বিজয় দশমীর কি আয়োজন চলছে এই মুহূর্তে নারায়ণগঞ্জে, আর এই যে বিজয় দশমীর বিশেষ অনুষ্ঠান সিঁদুর খেলা সেটি কখন শুরু হবে জানাবেন। লিনিয়া, সনাতনী ধর্মের সবচেয়ে যে বড় অনুষ্ঠান দুর্গাপূজা, আজকে দশমী। দশমী দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে আজকের পূজার 5 দিনের সমাপনী শেষ হবে। আসলে সবার মনের মধ্যে বিষাদের একটা সুর থাকলেও অসুরকে বধ করে দেবী কৈলাসে আজকে ফিরে যাবেন। তারপরেও তাদের মধ্যে কিছুটা আনন্দ বিরাজ করছে। আজকে কিছুক্ষণের মধ্যে বিহিত পূজা শুরু হবে এবং তারপরে শুরু হবে আপনার আনুষ্ঠানিকভাবে সিঁদুর খেলা। বিশেষ করে বিবাহিত নারীরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। নারায়ণগঞ্জে এবছর 224টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খল এবং নিরাপত্তার ব্যবস্থার মধ্যেই এই পূজা অর্চনা করছেন সনাতনী ধর্মের যারা অনুসারী আছেন। তবে এবার পূজার বিশেষত্ব হচ্ছে, এবার পূজা নিয়ে জনমনে খুব একটা চাপা একটা থাকলেও এবার কিন্তু তারা অত্যন্ত অস্বস্তি বোধ করছেন এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ধারাবাহিকভাবে নারায়ণগঞ্জে ভিজিট করছেন এবং তারা এসে সনাতনী ধর্মের যেসব যারা ধর্ম অনুসারী আছে তাদের সাথে থেকে তাদের একাত্মতা প্রকাশ করছেন। এখন পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবেই সেই পূজার অর্চনার কাজ চলছে। তো লিনিয়া, আজকে সন্ধ্যার মধ্যে নদীতে শীতলক্ষ্যা নদীতে বিসর্জনের মাধ্যমে শেষ হবে। মূলত এই দিন অসুরকে বধ করেছে এবং শাস্ত্র মতে বলা হয় থাকে লোভ, লালসা, অহংকার এগুলো থেকে মুক্ত থেকে মূলত বিসর্জনকে থেকে একটা অন্য শিক্ষা নেওয়া হয়ে থাকে। তো দেশের জন্য, দেশের জনগণের জন্য এবং দেশের রাষ্ট্র পরিচালনার জন্য প্রার্থনা করা হয়েছে দেবীর কাছে, যাতে করে সামনের দিনগুলোতে সুন্দরভাবে এই দেশ পরিচালিত হয়। আসলে কিছুক্ষণ পরেই মূল কার্যক্রম শুরু হবে লিনিয়া, তারপরে হয়তো আজকের মতো করে শেষ হবে বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজা। লিনিয়া, নারায়ণগঞ্জ থেকে এই ছিল আমার কাছে। হাবিব রহমান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাবিব রহমান। সেখানকার অনুষ্ঠান সম্পর্কে আমরা জানছিলাম তার কাছ থেকে। এবছর মা ইলিশ রক্ষায় পুলিশ, নৌবাহিনী ছাড়াও বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বুধবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের রণদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শন শেষে তিনি একথা বলেন। মা ইলিশ রক্ষার বিষয়ে তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে অক্টোবরের 4 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত। গত বছর যে উদ্যোগ নেওয়া হয়েছিল তাতে 52.5% মা ইলিশ রক্ষা হয়েছিল। তিনি আরও বলেন, ইলিশ মাছ কম আহরণের মূল কারণ হচ্ছে কারেন্ট জাল ও চায়না জাল। সে কারণে এবছর একটু বেশি সতর্কতা অবলম্বন করা হবে। এই সময় আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ব্রিটিশ হাই কমিশনার সারহা কুক, সুইজারল্যান্ডের এম্বাসি ডেপুটি হেড অব মিশন দীপক ইলমার ও টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
কম আহরণের পিছনে একটা বড় কারণ দেখছি, সেটা হলো যে অবৈধ জালের ব্যবহার, বিশেষ করে কারেন্ট জাল, তারপর চায়না দুয়ারি, এগুলো করছে কি একসাথে সবগুলোকে সেচে নিয়ে আসছে। তো সে কারণে আমরা যখন জাটকা সংরক্ষণ করেছিলাম, জাটকা সংরক্ষণের পরে কিন্তু তারা জাটকা ধরতে গিয়ে আরো অনেক মাছ নষ্ট করেছে এবং ইলিশ একেবারে ধ্বংস করে দিয়েছে। ডক্টর ইউনূস তিনি যদি এখন আন্তর্জাতিক মহলে মানুষের রক্ত বিসর্জন ভুলে গিয়ে যদি আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করে সুশীল সাজেন, তাহলে বাংলাদেশের মানুষ ছেড়ে দিবে না। বুধবার বিকেলে পঞ্চগড়ের অটোয়ারিতে দুটি দুর্গা মন্দির পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয়েছিল। এটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রথম ব্যর্থতা। এখন স্বেচ্ছাচারী আচরণ করছে বাংলাদেশের নির্বাচন কমিশন। এই কমিশন দিয়ে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এর আগে সার্জি সাটোয়ারী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। বাংলাদেশের মানুষের এত রক্ত বিসর্জন, সবকিছু প্রাণ বিসর্জন ভুলে গিয়ে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য তিনি সুশীল সাজতে শুরু করেন এবং সব এই অভ্যুত্থানের মতো এত বড় একটা বড় ঘটনা ভুলে গিয়ে তিনি যদি এই স্টেটমেন্ট আসলে দিয়ে থাকেন যে আওয়ামী লীগ আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে, তাহলে আমরা শুধু একটা কথাই বলি, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিবে না। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে 144 ধারা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার স্বনির্ভর এলাকায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করে তিনি সাংবাদিকদের একথা বলেন। জানান, সাম্প্রতিক ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটির কাজ শুরু হয়েছে। এখন তথ্য সংগ্রহ চলছে। আগামী রবিবার থেকে সরেজমিনে কাজ শুরু হবে। এছাড়া সবকিছু স্বাভাবিক হলে আইন শৃঙ্খলা বাহিনীর মতামতের ভিত্তিতে 144 ধারা তুলে নেয়ার বিষয়ে ঘোষণা করা হবে। একই সাথে খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। পরে বিশেষ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলে জানান জেলা প্রশাসক। এদিকে অবরোধ কর্মসূচি স্থগিত হওয়ায় সকাল থেকেই খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কিছু কিছু গাড়ি ছেড়ে গেছে। 4 দিন পর শহরের দোকানপাটগুলো খুলতে শুরু করেছে। মধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে, আপনারা বলতে পারেন। তারা এখন হচ্ছে ইনিশিয়াল কাজ করছে, ইনফরমেশন নিচ্ছে। তারা হয়তো সরজমিনে যখন যাবে তখন আপনারা দৃশ্যমান হবে এবং এই তদন্ত কমিটি কাজ শুরু করবে। যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যটি ছিল কূটনৈতিক, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক। বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর বিএনপির মহাসচিব ঘোষণা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে কবে দেশে ফিরবেন। এছাড়া তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বের সব দেশ পছন্দ করে, একমাত্র ভারত ছাড়া। তবে তার দাবি, ভারত বাংলাদেশের সাথে সঠিক বন্ধুত্বের হাত বাড়াবে এবং আগামী ফেব্রুয়ারিতে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা একটা ডিপ্লোম্যাটিক ভাষা যে আমেরিকা হিউম্যান রাইটস বিশ্বাস করে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের প্রতি দুর্বল, তারা ডেমোক্রেসির প্রতি দুর্বল। সেই ডেমোক্রেটিক ওয়ার্ড এইটা দিয়েছেন। এটা বাংলাদেশের, উনিও জানেন যে বাংলাদেশের জনগণের মনের ভাষা এটা না। তো এইখানে আসলে বাংলাদেশের জনগণের মনের ভাষা যেটা হবে সেটাই উনি পালন করবে। ধর্ম যার যার, দেশ সবার। বিএনপি সবার সাথে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজি মোহাম্মদ শামসুল আলম। বুধবার চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও কোতোয়ালি থানার কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরে তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক অনুদান দেন।
নির্বাচনের পর দেশের অর্থনীতিতে বড় আকারের পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশে বিদেশে শুধু বিনিয়োগকারী নয়, সবাই নির্বাচনের জন্য সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এই সময় তিনি আরো বলেন, একটি নির্বাচিত সরকার না থাকলে সরকার এবং জনগণের মধ্যে যে সেতু বন্ধন হয় সেটা হচ্ছে না, যে কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তিনি আরো বলেন, সবাই নির্বাচনের অপেক্ষায় আছেন। নির্বাচনে যদি জনগণ বিএনপির পক্ষে যায় তাহলে শিল্প খাতে নতুন কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা রয়েছে। বিএনপি এরই মধ্যে 1 কোটি কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে। 18 মাসের মধ্যে আমরা 1 কোটি কর্মসংস্থান করার সিদ্ধান্ত নিয়েছি, প্রোগ্রাম নিয়েছি, এবং কোন খাতে কত কর্মসংস্থান হবে, কতগুলো আত্মকর্মসংস্থান হবে, দেশে বিদেশে মিলে 1 কোটি, এবং এটা কিভাবে বাস্তবায়ন করব সেটারও সিদ্ধান্ত নিয়েছি। দেশকে যদি বাঁচাতে হয়, এই যে আপনারা যে কর্মসংস্থানের কথা বলছেন, আইন শৃঙ্খলার কথা বলছেন, জনগণ বিভিন্নভাবে আজকে সবাই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তারা একটি নির্বাচিত সংসদ, একটি সরকার দেখতে চায় যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে, এবং যাদের পেছনে জনগণের শক্তি থাকবে। দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বুধবার বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে জেলা ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপিকে ভাঙার জন্য গত 15 বছর অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কেউই সফল হয়নি। এই সময় তিনি দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের একটা প্রাথমিক বিজয় ঘটেছে, সেটা হলো গত সরকারের পতন। গণতন্ত্রের মালিকানার একমাত্র উপায় একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। আমরা সেজন্যই বলি যে আমরা অতি সত্ত্বর দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এই সরকার প্রতিষ্ঠিত হবে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। হাসপাতালে বেডে সদ্য প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ভাইরাল হওয়া হাতকড়া পরা ছবিটি ভুয়া বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। বুধবার কেশবপুর ত্রিপল্লী সার্বজনীন দুর্গা মণ্ডপ পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সাবেক মন্ত্রীর মৃত্যুর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। হ্যান্ডকাপ পরা ছবিটি ভুয়া। হাসপাতালে চিকিৎসার সময় সাবেক মন্ত্রীর স্বজন চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। এরপরেও যদি কোনো অভিযোগ থাকে তবে তদন্ত করা হবে। এছাড়া খাগড়াছড়ির সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে বলেন, এই ঘটনাটি পূর্ব পরিকল্পিত মনে হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে। সমস্ত ভুয়া খবর, এরকম কোনো ঘটনা ঘটেনি। উনি ওনার আত্মীয় স্বজন সহ হাসপাতালে আইসিইউতে ইন্তেকাল করেছেন। নানান মানবাধিকার সংস্থাগুলো বিবৃতি দিয়েছে, বিবৃতি দিতে পারেন, এটা বিবৃতি দিতে পারেন, কিন্তু ইনকোয়ারি করলে আসল করলে সকল খবর জানা যাবে। এই পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পনা মাফিক দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বুধবার বিকেলে শ্রীনগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বাঘড়া আদি সার্বজনীন দুর্গা মন্দিরে এসে তিনি এসব কথা বলেন। পরে নির্বাচন প্রসঙ্গে বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা মহল পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। অশান্তি এটা একটা পরিকল্পনা মাফিক। আমাদের পার্শ্ববর্তী দেশ এটা ভারত থেকে এটা পাহাড়ে তারা অশান্তি করার উদ্দেশ্য একটি, যেহেতু একটি শারদীয় দুর্গাপূজা বড় উৎসব, যাতে করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, সেই জন্য পাহাড়ে এটা তারা করেছে।
নতুন বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য গণতন্ত্রের সুফল ভোগ নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। বুধবার রাতে মাদারীপুরে ডাসার উপজেলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, সমাজের প্রতিটি মানুষ যেন নিজের মৌলিক অধিকার ভোগ করতে পারে সেই পরিবেশ তৈরি করাই বিএনপির মূল লক্ষ্য। নির্বাচন প্রসঙ্গে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বা দমন পীড়ন দেশের জন্য কাম্য নয়। আগামী নির্বাচনে কোনো হানাহানি বা অত্যাচার বিএনপি চায় না। সেই গণতন্ত্রের স্বাদ যেন বাংলাদেশের প্রতিটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেন সেই স্বাদ গ্রহণ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। আপনারা জানেন, জনাব তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের বা সমাজের প্রতিটা মানুষের গুরুত্ব দিয়ে তিনি চলার চেষ্টা করেন। বরগুনায় মেডিকেল বর্জ্যে দূষিত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এলাকার লোকজনের দাবি, সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা বর্জ্য শোধন না করে ফেলা হচ্ছে নদীতে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি ঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য। ইমরান টিটুর প্রতিবেদন। বরগুনায় ১২২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থাকলেও লাইসেন্স আছে মাত্র ২৬টির। এসব স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানে প্রতিদিন ১১ ধরনের বজ্র উৎপাদিত হয়। এসবের মধ্যে ভয়ানক হচ্ছে সংক্রামক বজ্র। এছাড়া আরও আছে অ্যানাটমিক্যাল ও তেজস্ক্রিয় বজ্র। এসব বজ্র নিয়ম অনুযায়ী বিশেষভাবে নষ্ট ও শোধন করার কথা থাকলেও কিছুই মানছে না প্রতিষ্ঠানগুলো। চিকিৎসা বজ্র খাগদন নদীতে ফেলে দেওয়ার এই দৃশ্য প্রায় চোখে পড়ে মানুষের। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন, এসব বিষয়ে কোনো ধারণা নেই তাদের। বজ্র সংগ্রহ করে ফেলে দেয়াই তাদের কাজ। এক মহিলা আনে, আমরা আনি না, আমরা ওই একটাই আনি। হ্যাঁ, ময়লা হয় অল্প। হ্যাঁ, তা আজকে রাখি ডাস্টবিনে যাই নেই, রাত বেশি হয়ে গেছে এই জন্য। নিয়ে আসছেন এগুলো? ওই হাসপাতালে নিয়েছি। কোন হাসপাতাল? কৈতালজি। হ্যাঁ, কৈতালজি। কতদিন ধরে কাজ করেন? প্রায় ৩-৪ বছর। বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বজ্র সংগ্রহ করে সরাসরি ফেলা হচ্ছে পায়রা নদীতে। অথচ এই নদীর দুই পারের বাসিন্দারা খাবার ও দৈনন্দিন কাজের জন্য নির্ভরশীল এই নদীর উপর। হাইওয়ের পাশেও কিন্তু পৌর কর্তৃপক্ষ বর্জ্য ফেলায়। দেখা যাচ্ছে যে বিভিন্ন, কারণ কুয়াকাটা একটা পর্যটন কিন্তু বিভিন্ন এলাকা থেকে এই সড়কটা ব্যবহার করেই কিন্তু দেখা যায় যে সড়কের পাশে গন্ধে কিন্তু হাঁটা যায় না, হাঁটা চলা খুব দুষ্কর। এই বর্জ্য নিষ্কাশনের জন্য ডাম্পিং স্টেশন স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জোর দাবি জানাচ্ছি। পাথরঘাটা ও বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বজ্র অপসারণেও দেখা গেছে অব্যবস্থা। এই দুই উপজেলার সকল চিকিৎসা বজ্র ফেলানো হচ্ছে বিষখালী নদীতে। বজ্র অব্যবস্থাপনা একটা মারাত্মক হুমকি, যেটা আমরা প্রতিনিয়তই এটা আমরা ভোগান্তিতে আছি। যেটা আমরা পূর্বে এক সময় দেখেছি যে পৌরসভার বজ্র, মেডিকেল বজ্র এগুলো সব ওই যে নদীর পাড়ে ফেলাইতো। তো ওখানে এই যে আমাদের কুকুরে অনেক সময় যে বজ্রতে ওরা তো এই পুকুরের খাবারগুলো খায়, যাতে ওদের মুখের মধ্যে যে সুইটু এগুলো ঢুকে যেত, এই নিয়ে আবার ওরা পরিবেশের মধ্যে ছড়াই পড়ার কারণে এটা পরিবেশেরও একটা হুমকি স্বরূপ। এগুলো রাত্রে নিয়ে আসে, আমরা দেখি না, রাত্রে দেখি, পরে দেখি ওইগুলো আছে। আর ও জায়গায় যাই না, আমরা দূরে থাকি, কিন্তু পানি তো আনা লাগে হিন্দি, পানি তো খাওয়া লাগেই না। বিশেষজ্ঞরা বলছেন, বজ্র অব্যবস্থাপনার কারণে ডায়রিয়া, কলেরা, পেটের পীড়া, চর্মরোগ, যক্ষ্মা, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV/AIDS সহ বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা থাকে। এটা সাধারণত হওয়ার কথা না। মেডিকেল বর্জ্য আমরা বিভিন্ন কালার কোড মেনটেন করে সেখানে আমরা বর্জ্যটা ডিসপোজাল করি। তবে হ্যাঁ, কিছু বর্জ্য যদি সাধারণ বর্জ্যের সাথে মিশে যায় তাহলে সেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তবে জেলা প্রশাসক জানালেন, ব্যবস্থা নেওয়ার কথা। এই বিষয়ে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এবং আমি দেখি, আমি এই যতগুলো ক্লিনিক আছে তাদেরকে নিয়ে আমরা একটা সভা করে এই বিষয়গুলোর বিষয়ে তাদেরকে অবহিত করে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করব। আইন অনুযায়ী স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানে চিকিৎসা বজ্র পুড়িয়ে ফেলা, কিছু বজ্র মাটির নিচে পুঁতে রাখা ও জীবাণুমুক্ত করার নিজস্ব ব্যবস্থাপনা থাকতে হবে। কিন্তু জেলায় সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানে এর কোনোটাই নেই। ইমরান টিটু, ৭১, বরগুনা।
নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বিভিন্ন এলাকা হঠাৎ করে ভাঙনে ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে পার বিষ্ণুপুর এলাকায় রাস্তা সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান নদীতে মিশে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ী ও এলাকার কৃষক পরিবার। এলাকাবাসী বলছে প্রতি বছরই এখানে ভাঙন হয়, কিন্তু এবারের ভাঙন ভয়াবহ। চুয়াডাঙ্গার জীবননগরের বেনীপুর সীমান্তে ভারতের অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি কৃষক বদরুদ্দিনকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গ্রামবাসীরা জানায়, বুধবার বেনীপুর গ্রামের বিপরীতে ভারতীয় অংশে বদরুদ্দিন সহ 5 থেকে 6 জন অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল। এই সময় বিএসএফ এর সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও বদরুদ্দিন ধরে বিএসএফ এর নোনাগঞ্জ ক্যাম্পে নিয়ে যায়। এদিকে মহেশপুর 58 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম মুঠোফোনে বলেন, ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি, এ ব্যাপারে বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা চলছে। জামালপুরের শরীফপুরে টানা 16 ঘন্টা বিদ্যুৎ না থাকায় জামালপুর ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পল্লী বিদ্যুতের ক্ষুব্ধ গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ, বুধবার ভোররাত থেকে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর, বগালী, রাঙামাটিয়া, জয়রামপুর, মির্জাপুর ও হামিদপুর এই 6টি গ্রামে টানা 16 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়ে কয়েক হাজার গ্রাহক। এরপর আবারও বিদ্যুৎ গেলে ক্ষুব্ধ গ্রাহকরা সন্ধ্যা 7টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এই সময় তারা জানান, গত 1 মাস ধরে জামালপুর সদরে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং চলছে। পরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে রাত 10:45 অবরোধ তুলে নেন। এদিকে 3 ঘন্টা জামালপুর ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে যাত্রীরা। আমরা বিগত 3 মাস ধরে ঠিক মতো কারেন্ট পাই না। আমাদের পানির কোনো খাওয়া নাই, দাওয়া নাই, পানি নাই। গত 18 ঘন্টা থেকে কারেন্ট নাই, বিদ্যুৎ নেই, এবং যার জন্য শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষয়ক্ষতি হতো। কারেন্ট না থাকলে আপনার এই সাপ্লাই চালু হয় না, সেজন্য আজকে আপনার এই অবস্থা। ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয় প্রবাহ। 30 সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে 5 অক্টোবর পর্যন্ত দেশের প্রায় 80% এলাকায় প্রভাব বিস্তার করতে পারে। প্রবাহের প্রভাবে উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, কোথাও থেমে থেমে, কোথাও টানা। পায়রা সহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পটুয়াখালী নদী বন্দরকে দেখাতে বলা হয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। এদিকে অতিরিক্ত বৃষ্টিতে সাভার ও নারায়ণগঞ্জে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। আকাশ জুড়ে মেঘ। বুধবার সকালে কয়েক দফা বৃষ্টি হয়েছে পটুয়াখালী রাঙ্গাবালিতে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে থেমে থেমে। মঙ্গলবার বিকেলেও বৃষ্টি হয় উপজেলা জুড়ে। পায়রাসহ সবকটি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত নদী বন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে মঙ্গলবার রাতের বৃষ্টিতে তলিয়ে গেছে সাভার আশুলিয়ার বিভিন্ন এলাকা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে তেঁতুলঝরা ইউনিয়নের বাসিন্দারা। দুর্ভোগের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজকে আটকা প্রায় 1 সপ্তাহ ধরে, 1 সপ্তাহ থেকে আটকা, কি করব, তার জন্য রাজপথে নামছি। জলবদ্ধতার কারণে আমার বাড়ির ঘরের ভিতরেই পানি, সমস্ত জায়গায় পানি, ঘরের ভিতরে প্রত্যেকের রুমে পানি। পোলা পানি স্কুলে যাইতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, পানির ভিতরে চলাফেরা করতে পারে না, অসুস্থ হয়ে যাইতাছে। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জে টানা বৃষ্টি হয়েছে। এতে ফতুল্লা, কুতুবপুর, লালপুর, ইসদাইর, গাবতলী, সিহাচর ও শিবু মার্কেট এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডিএনডি এলাকা সহ নিচু এলাকায় বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। অন্তত 10 লাখ মানুষ পানিবন্দী। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় বুধবার সকাল 11টার পর থেকে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। সেই সাথে বইছে দমকা বাতাস। এর প্রভাবে কুয়াকাটায় বঙ্গোপসাগর উত্তাল। 4 অক্টোবর থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুর আগে শত শত ট্রলার গভীর সমুদ্রে মাছ শিকারে গেলেও সাগর উত্তাল থাকায় তীরে ফিরে আসছে।
পূজার ছুটিতে কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকরা বৃষ্টি উপেক্ষা করেই উত্তাল সাগরে নামছে। শরতের এই বৃষ্টি আমন ফসলের জন্য আশীর্বাদ বয়ে আনলেও অতিবৃষ্টি হলে শীতকালীন সবজি ক্ষেতের ক্ষতি হতে পারে বলে জানান কলাপাড়া কৃষি কর্মকর্তা। হাসান আহমেদ, ৭১। বৃষ্টি, রোদ আর সমুদ্রের গর্জনে কক্সবাজার মুখর পর্যটকের আনাগোনায়। দুর্গাপূজার টানা ছুটিতে পাহাড় প্রেমীরাও নীল জলের দলে যোগ দিয়েছেন এবার। তাই হোটেল মোটেলের কর্মকর্তারা বলছেন এবার প্রত্যাশার চেয়ে বেশি পর্যটক এসেছেন কক্সবাজারে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। কক্সবাজারের শত শত হোটেল মোটেল কটেজের সব রুমই এখন পর্যটক। কোথাও খালি নেই। টানা ছুটির দিনে নতুন করে ভ্রমণে আসতে চাইলে থাকার জায়গা পাবেন না অনেকে, কারণ ভ্রমণ পিয়াসীদের গন্তব্য এখন কক্সবাজার। পাহাড় অশান্ত থাকায় কক্সবাজার বেছে নিয়েছেন অনেকেই। অক্টোবর থেকে আমাদের মার্চ পর্যন্ত একটা সিজন শুরু হয়, সেক্ষেত্রে পাশাপাশি অক্টোবরের শুরুতেই আমরা দুর্গাপুজোর ছুটিটা পেয়েছি 2 দিনের। তো পাশাপাশি আবার সরকারিভাবে শুক্র শনিও রয়েছে। তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা প্রায় টানা 4 দিনের কারণে পর্যটকের চাপ একটু কক্সবাজারে বেশি হচ্ছে এবং তাদের কক্সবাজার পর্যটক যারা আসছেন তাদেরকে বরণ করতে আমরা সর্বদাই প্রস্তুত রয়েছে এবং আগামীতেও থাকবে এটা। তবে কখনো কখনো বৃষ্টি বাধা দিচ্ছে পর্যটকদের অবিরাম চলাফেরায়, যদিও সমুদ্র আর বৃষ্টির ছন্দে রোমাঞ্চিত হচ্ছেন অনেকে। কক্সবাজার এই পর্যন্ত আমি 8 থেকে 9 বার আসছি, বৃষ্টিটা পাওয়া হয় না কখনো। এবার বৃষ্টিটা পাইছি, ওয়েদারটাও খুবই ভালো, ঠান্ডা ওয়েদার, তারপরে হচ্ছে বৃষ্টির মধ্যে চমৎকার, এক কথা চমৎকার একটা ওয়েদার। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছি আর পূজার ছুটি পেয়েছি, তো তাই ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে। পূজার ছুটিতে আইসা খুবই ভালো লাগতেছে, বাচ্চাদের নিয়ে আসছি, আমরা ফ্যামিলিতে আসছি 107 জন, আমার দাদার ফ্যামিলি। পরিচ্ছন্ন, পর্যটক বান্ধব এবং শৃঙ্খল কক্সবাজারের স্বপ্ন সবসময় থাকে পর্যটকদের। রুম ভাড়া, গাড়ি ভাড়া নিয়ে অভিযোগটা বরাবরের মতোই এবারও আছে। আমি এসেছিলাম 3 বছর আগে, তখন এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল, এত বেশি নোংরা ছিল না, সমুদ্র অনেকটা অনুকূলে ছিল। কিন্তু এইবার অবস্থাটা বেশ একটা ভালো দেখছি না। যে ময়লা আর নিরাপত্তা, এই দুইটা যদি একটু আরেকটু জোরালো করা হয়, আশা করতেছি আমরা বাংলাদেশি হিসেবে বিদেশি পর্যটকরা আরো বেশি আনন্দিত হবে আমাদের বাংলাদেশে এসে। সমুদ্রে স্নানে নেমে পর্যটকদের দুর্ঘটনা রোধে এখনো সজাগ আছে সি সেফ লাইফ গার্ড। দুর্গাপূজা উপলক্ষে আমাদের বিশেষ হচ্ছে সুদৃষ্টি রয়েছে, যাতে এই অবস্থায় কোনো ধরনের পর্যটক বা যারা প্রতিমা বিসর্জন দিতে আসবে তারা যাতে কোনো ধরনের দুর্ঘটনা না হয়। সতর্ক আছে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ। আজ প্রতিমা বিসর্জনের দিন পর্যটক ও এলাকাবাসীর উপস্থিতিতে মুখর থাকছে সৈকত। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। বাদ্যযন্ত্র ছাড়াই নাক, মুখ ও হাতের আঙুলের সাহায্যে ৩ শতাধিক গানের সুর তুলতে পারেন গাইবান্ধার শহীদুল ইসলাম। তার এমন সুরের প্রতিভা দেখে এলাকার লোকজন তাকে সুরের জাদুকর নামে ডাকেন। শহীদুল গাইবান্ধা শ্রম অফিসের একজন কর্মচারী। 14 বছর বয়স থেকে তিনি বাদ্যযন্ত্র ছাড়াই আয়ত্ত করেছেন যে কোনো গানের সুর। শামীম আল শাম্মর পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। গ্রাম বাংলার এমন মনোরম প্রাকৃতিক পরিবেশ যেন গানের সুরে মুগ্ধ। বাঁশি বা কোনো বাদ্যযন্ত্র ছাড়াই একের পর এক গানের সুর তুলে এলাকায় সাড়া ফেলেছেন শহীদুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি বলেন, কৈশোর থেকেই নাক, মুখ ও হাতের আঙুলের সাহায্যে আয়ত্ত করেছেন এই গানের সুর। সময় পেলেই মেতে ওঠেন সুরের আড্ডায়। এক পর্যায়ে দেখি যে আমি গান শুনি এবং গান ওঠার চেষ্টা করি, তো দেখি যে না, আস্তে আস্তে আমি গানের সুর উঠাইতে পারি এবং কন্ট্রোল করতে পারি, সুরের স্কেল মিল দিতে পারি। পরবর্তীতে আমি চেষ্টা করতে করতে এখন আমি বর্তমানে 200-300 গানের সুর উঠাইতে পারি। এলাকায় সুরের জাদুকর হিসেবে পরিচিতি পেয়েছেন শহীদুল। শ্রোতারা বলেন, এমন প্রতিভা বিরল। তারা চান বড় কোনো আসরে তার এই প্রতিভা বিকশিত হোক। হাজার হাজার জন নাচতে পারে, হাজার হাজার জন গাইতে পারে, এগুলো চেষ্টা করলে মানুষ করতে পারে, কিন্তু ওর যে প্রতিভাটা, এটা কখনো চেষ্টা করে কেউ করতে পারবে না। সে বাদ্যযন্ত্র ছাড়াই যে সে মুখের মানে কণ্ঠের সাহায্যে যে বিভিন্ন রকম বাদ্যযন্ত্রের যে আওয়াজ তুলতে পারে,
এটা আসলে শুধু আল্লাহ গড গিফটেডই হতে পারে। অসাধারণ প্রতিভা। আমরা ভাইয়ের কাছে আশা রাখি যে তিনি আরো সুন্দর সুন্দর গান এভাবে সুরের তালে আমাদেরকে উপহার দেন। শিল্পী শহীদুল ইসলাম 1984 সালে রংপুর জেলার মিঠাপুকুরের চানপুকুর গ্রামে জন্মগ্রহণ করেন। চাকুরির সুবাদে তিনি গাইবান্ধা সদরে বসবাস করছেন। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, চলছে দেশজোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।